ওয়েলকাম স্টুডেন্টস, বাইনারি নির্মালে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই এবং আজকের ভিডিওতে আমি আলোচনা করব এই বছর অর্থাৎ 2021 সালে ক্লাস 11-এ সায়েন্সে তোমরা যারা পরীক্ষা দেবে তাদের বায়োলজিক্যাল সায়েন্স বিষয়ে তোমাদেরকে কোন অংশগুলো পড়তে হবে সেই সম্বন্ধে আলোচনা করব। প্রধানত এই ভিডিওতে আমি আলোচনা করব যে ইউনিট 1-এ বা বায়োলজিক্যাল সায়েন্স বিষয়ে ইউনিট 1-এ তোমাদের কোন অংশগুলো পড়তে হবে বা কোন অংশগুলো ইম্পর্টেন্ট বা এক কথায় বলা যায় যে সাজেশনস নিয়ে আলোচনা করব। সুতরাং এটি হলো 11-এর সাজেশন সিরিজের প্রথম লেকচার ভিডিও এবং এর পরের ভিডিওগুলোতে আমরা ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4 এবং ইউনিট 5 অর্থাৎ প্রত্যেকটা ইউনিটের সাজেশনস নিয়ে আমি পরপর আলোচনা করব। তবে এই প্রসঙ্গে একটা কথা আমি বারবার তোমাদেরকে বলতে চাই, সেটা হলো যে সায়েন্সে কিন্তু সাজেশনস বলে কিছু হয় না। অ্যাকচুয়ালি সায়েন্সের প্রত্যেকটা টপিকস তোমাদেরকে কিন্তু খুব ভালো করে পড়তে হবে, সেটা যে কোনো সাবজেক্টই হোক না কেন। তোমরা জানো যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের প্রত্যেকটা টপিক সম্বন্ধে তোমাদের অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, কিন্তু বায়োলজিক্যাল সায়েন্সও কিন্তু এর ব্যতিক্রম নয়। এবং অনেক সময় তোমরা হয়তো ভেবে ফেলো যে বায়োলজিকে তোমরা অত্যন্ত সহজেই তোমরা কভার করতে পারবে, বাট আই থিঙ্ক দিস ইজ নট সো ইজি। সুতরাং বায়োলজিতেও কিন্তু তোমাদের কনসেপ্ট অবশ্যই ক্লিয়ার করতে হবে, প্রত্যেকটা টপিক্সের কনসেপ্ট কিন্তু খুব ভালো করে ক্লিয়ার করতে হবে, তবেই তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে। এবং যেটা বলছিলাম যে সায়েন্সে কিন্তু সাজেশনস বলে কিছু হয় না, কিন্তু তবুও আমি আমার দীর্ঘ শিক্ষক জীবনের অভিজ্ঞতা এবং এক্সামিনের জীবনের অভিজ্ঞতা থেকে দেখেছি যে প্রধানত যে সমস্ত অংশগুলো ইম্পর্টেন্ট বা যে সমস্ত অংশ থেকে প্রধানত প্রশ্ন দেওয়া হয় সেই সমস্ত অংশগুলোই আমি আলোচনা করব। তো তোমাদের ইউনিট 1-এ যে অংশ আছে, তো দেখো আমি প্রথমে আগে দেখিয়ে দিই আগে সাজেশনস, আমি এক্ষেত্রে যে সাজেশনস তোমাদের জন্য তৈরি করেছি। ওকে, সুতরাং এই সাজেশনস নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথমেই বলে দিই যে ইউনিট 1-এ যে পোর্শনসগুলো আছে সেগুলো হলো, প্রথমেই আছে সেটা হলো বায়োডাইভার্সিটি। কিন্তু এই বছর কোভিড-19-এর অবাঞ্ছিত পরিস্থিতির জন্য বা কোভিড-19-এর মতো অবাঞ্ছিত পরিস্থিতির জন্য এই বছর অর্থাৎ 2021 সালে তোমাদের বায়োডাইভার্সিটি অংশ সম্পূর্ণরূপে বাদ দেওয়া হয়েছে। সুতরাং বায়োডাইভার্সিটি থেকে কিন্তু কোনো রকম প্রশ্ন আসার প্রবাবিলিটি নেই। এরপরেই যে অংশটা আছে সেটা হলো ট্যাক্সোনমি অ্যান্ড সিস্টেমেটিক্স। সুতরাং ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স হিউজ, তো এখান থেকে কোন বিষয়গুলো পড়বে আমি সেটা বলে দেবো। এই প্রসঙ্গে একটা কনফিউশন তোমাদের মধ্যে বারবার হয়, সেটা হলো ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স এর মধ্যে অ্যাকচুয়াল পার্থক্য কি। এক্ষেত্রে আমি একটি লাইনে এই পার্থক্যটা বলার চেষ্টা করব, সেটা হলো সিস্টেমেটিক্স মানে ট্যাক্সোনমি প্লাস ইভলিউশন। সুতরাং ট্যাক্সোনমি হলো অ্যাকচুয়ালি সিস্টেমেটিক্স এর একটি ব্রাঞ্চ। সো সিস্টেমেটিক্স ইজ ইকুয়াল টু ট্যাক্সোনমি প্লাস ইভলিউশন, অর্থাৎ যখন কোনো জীবের উৎপত্তি সম্বন্ধে আলোচনা করা হয় তখনই তাকে আমরা বলবো সিস্টেমেটিক্স। এবং ট্যাক্সোনমিতে জীবের আইডেন্টিফিকেশন, জীবের ক্লাসিফিকেশন, জীবের নমেনক্লেচার, জীবের ক্যারেক্টারাইজেশন ইত্যাদি এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। ওকে, তাহলে প্রথমেই তোমাদের যেটা পড়তে হবে সেটা হলো ট্যাক্সোনমি অ্যান্ড সিস্টেমেটিক্স। তারপরে যে অংশটা আছে সেটা হলো ভাইরাস এবং ব্যাকটেরিয়া। ভাইরাস এবং ব্যাকটেরিয়া ইজ হিউজ, কিন্তু এখান থেকে কোন অংশগুলো পরীক্ষাতে আসে সেই সম্বন্ধে আমি তোমাদেরকে বলবো। এবং তারপরেই যেটা আছে সেটা হলো প্ল্যান্ট ক্লাসিফিকেশন। প্ল্যান্ট ক্লাসিফিকেশনও কিন্তু অনেক বড়, কিন্তু ম্যাক্সিমাম পোর্শন এই বছর পরীক্ষার জন্য তোমাদের এলিমিনেট করা হয়েছে। সুতরাং যে অংশটা তোমাদেরকে এই বছরে পড়তে হবে সেটা হলো অ্যাঞ্জিওস্পার্ম বা গুপ্তবীজী উদ্ভিদ। এবং তার সাথে সাথে আছে সেটা হলো এনিম্যাল ক্লাসিফিকেশন, এবং এনিম্যাল ক্লাসিফিকেশন কিন্তু তোমাদের সিলেবাসে ইনক্লুডেড আছে। এবং এই প্রসঙ্গে একটা বিষয় মনে রাখবে যে ইউনিট 1 এই হিউজ পোর্শন থেকে কিন্তু মাত্র 7 মার্কসের কোয়েশ্চেন্স আসে। সুতরাং তোমাদেরকে কিন্তু অত্যন্ত স্ট্র্যাটেজিক্যালি তোমাদেরকে ইউনিট 1 কভার করতে হবে। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। তো প্রথমেই যে অংশ আছে সেটা হলো ট্যাক্সোনমি অ্যান্ড সিস্টেমেটিক্স। যেহেতু বায়োডাইভার্সিটি অংশ এলিমিনেট করা হচ্ছে সেই জন্য বায়োডাইভার্সিটি সম্বন্ধে আমি কোনো আলোচনা করছি না। তো প্রথমেই যেটা আছে বলছিলাম সেটা হলো ট্যাক্সোনমি অ্যান্ড সিস্টেমেটিক্স। যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হলো পার্থক্য, অর্থাৎ ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স এর মধ্যে পার্থক্য কিন্তু খুব ভালো করে পড়ে রাখবে। নেক্সট যে কোয়েশ্চেন সেটা হলো স্পিসিসের সংজ্ঞা। দেখো, যখন স্পিসিস বা প্রজাতি কাকে বলে এই সংজ্ঞা যখন দিতে হবে তখন বিভিন্ন রকমের স্পিসিস কনসেপ্ট তোমরা বলার চেষ্টা করবে, যেমন বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট। সুতরাং বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্টে যে সংজ্ঞা দেওয়া হয়েছে প্রজাতির, এবং তার সঙ্গে সঙ্গে ফাইলোজেনেটিক স্পিসিস কনসেপ্ট। ওকে, তবে স্পিসিস বলতে আমরা এটাই বুঝি যে একদল জীব যারা নিজেদের মধ্যে প্রজনন করে প্রজননক্ষম সন্তান উৎপন্ন করে তাকেই সাধারণত আমরা বলবো প্রজাতি বা স্পিসিস। এই যে অংশটা আছে সেটা হলো বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট এবং ইভলিউশনারি স্পিসিস কনসেপ্ট বা ফাইলোজেনেটিক স্পিসিস কনসেপ্ট সম্বন্ধে ধারণা। এর পরের যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হলো ট্যাক্সোনমিক হায়ারার্কি কাকে বলে এবং তার সাথে সাথে ট্যাক্সন ও ক্যাটাগরি বলতে কি বোঝো। নেক্সট যে কোয়েশ্চেন সেটি হলো হাইয়েস্ট এবং লোয়েস্ট লেভেল অফ ট্যাক্সোনমিক হায়ারার্কি, অর্থাৎ ট্যাক্সোনমিক হায়ারার্কির হাইয়েস্ট লেভেল কোনটি এবং ট্যাক্সোনমিক হায়ারার্কির লোয়েস্ট লেভেল কোনটি।
নেক্সট যে কোয়েশ্চেন্স হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হলো বাইনোমিয়াল নমেনক্লেচারের নিয়মাবলী বা দ্বিপদ নামকরণের বিভিন্ন নিয়মগুলো বর্ণনা করে। সুতরাং এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উদাহরণ দিয়ে বা এক্সাম্পল দিয়ে দ্বিপদ নামকরণের নিয়মাবলী তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। নেক্সট যে কোয়েশ্চেন সেটা হলো অগ্রাধিকার আইন বা ল অফ প্রায়োরিটি এবং সিনোনিম ও টটোনিম কাকে বলে, এবং তারপরের যে প্রশ্নটি ইম্পর্টেন্ট সেটা হলো বিভিন্ন প্রকার ক্লাসিফিকেশনের পার্থক্য, অর্থাৎ আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন, ন্যাচারাল ক্লাসিফিকেশন এবং ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন কাকে বলে, কোন বিজ্ঞানীরা আর্টিফিশিয়াল, ন্যাচারাল এবং ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশনের প্রবক্তা, এই সম্বন্ধে কিন্তু খুব ভালো করে পড়ে রাখবে। পরের যে অংশটা আছে সেটা হলো 3 ডোমেন সিস্টেম অফ ক্লাসিফিকেশন প্রপোজড বাই কার্ল লুইস, অর্থাৎ কার্ল লুইস যে 3 ডোমেন সিস্টেম অফ ক্লাসিফিকেশন দিয়েছিলেন। তো এই 3টি ডোমেনের বৈশিষ্ট্য কিন্তু খুব ভালো করে পড়তে হবে। নেক্সট 5 কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন বাই R.H. হুইটেকার, অর্থাৎ R.H. হুইটেকার যে 5 রাজ্য শ্রেণীবিন্যাসের কথা বলেছিলেন, এই প্রত্যেকটা রাজ্যের কিন্তু বৈশিষ্ট্য এবং তাদের উদাহরণ খুব ভালো করে পড়ে রাখবে। অর্থাৎ কিংডম মোনেরা, কিংডম প্রোটিস্টা, কিংডম ফাঞ্জি, কিংডম প্ল্যান্টি এবং কিংডম অ্যানিমেলিয়া, তাদের বৈশিষ্ট্য এবং তাদের উদাহরণ। সুতরাং 3 ডোমেন সিস্টেম অফ ক্লাসিফিকেশনে 3টি ডোমেনের বৈশিষ্ট্য এবং উদাহরণ, এবং 5 কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন যেটা R.H. হুইটেকার দিয়েছিলেন, সেই 5 কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশনে প্রত্যেকটা কিংডমের বৈশিষ্ট্য এবং তাদের উদাহরণ। ওকে, নেক্সট পার্থক্য ডোমেন আর্কিয়া এবং ডোমেন ব্যাকটেরিয়া, অর্থাৎ ডোমেন আর্কিয়া এবং ডোমেন ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য লেখো। সুতরাং ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্সে প্রধানত এই অংশগুলো ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, ভাইরাস এবং ব্যাকটেরিয়া, তো এক্ষেত্রে কোন অংশগুলো তোমরা পড়বে সেটা একটু বলে দিই। তো প্রথম যে প্রশ্ন সেটা হলো ব্যাকটেরিয়ার ফ্ল্যাজেলাতে মাইক্রোটিউবুলার অ্যারেঞ্জমেন্ট কেমন। সুতরাং ব্যাকটেরিয়ার ফ্ল্যাজেলাতে মাইক্রোটিউবুলার অ্যারেঞ্জমেন্ট হলো 9+2 অ্যারেঞ্জমেন্ট। নেক্সট ডেফিনেশন বা সংজ্ঞা, প্লাজমিড কাকে বলে, নিউক্লিয়েড কাকে বলে, এবং ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের অন্যতম প্রধান উপাদান কোনটি। তার সাথে সাথে এন্ডোস্পোর কাকে বলে এবং এন্ডোস্পোর কাদের দেখা যায়। সুতরাং এন্ডোস্পোর দেখা যায় গ্রাম পজিটিভ এবং গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। ওকে, নেক্সট ডিফারেন্সেস বা পার্থক্য গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, অর্থাৎ গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য। এর সাথে সাথে সংজ্ঞা লেখো, PPLO বা প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজমস কাকে বলে, ভিরিয়ন কাকে বলে, ভাইরয়েড কাকে বলে এবং প্রোফাজ বলতে কি বোঝো। নেক্সট কোয়েশ্চেন্স, ডিএনএ এবং আরএনএ যুক্ত ভাইরাসের উদাহরণগুলি লেখো। সুতরাং এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই বছরে কিন্তু দিয়ে দিতে পারে যে করোনা ভাইরাস কেমন ধরনের ভাইরাস। সুতরাং করোনা ভাইরাস আরএনএ যুক্ত ভাইরাস। নেক্সট ডিফারেন্সেস বা পার্থক্য লাইটিক এবং লাইসোজেনিক সাইকেল, অর্থাৎ লাইটিক ও লাইসোজেনিক সাইকেলের মধ্যে পার্থক্য লেখো। তাহলে প্রধানত ভাইরাস এবং ব্যাকটেরিয়া থেকে এই অংশগুলো তোমাদেরকে পড়তে হবে। এরপরেই আমরা যাতে চলে যাব সেটা হলো প্ল্যান্ট ক্লাসিফিকেশন। তাহলে প্ল্যান্ট ক্লাসিফিকেশন থেকে অ্যাকচুয়ালি তোমরা কি পড়বে সেটা একটু বলে দিই। তো প্ল্যান্ট ক্লাসিফিকেশনে ম্যাক্সিমাম পোর্শন কিন্তু বাদ দেওয়া হয়েছে। সুতরাং এক্ষেত্রে যে অংশটা গুরুত্বপূর্ণ হতে পারে সেটা হলো 3 ডোমেন সিস্টেম অফ ক্লাসিফিকেশন এবং R.H. হুইটেকারের 5 কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন খুব ভালো করে পড়তে হবে। এবং তার সাথে সাথে প্ল্যান্ট ক্লাসিফিকেশনের যে অংশগুলো পড়বে একটু বলে দিই, সেটা হলো গুপ্তবীজী উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা হলো অ্যাঞ্জিওস্পার্ম বা গুপ্তবীজী, অর্থাৎ গুপ্তবীজী উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্যগুলো লেখো এবং পার্থক্য লেখো একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ। সুতরাং একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য খুব ভালো করে পড়ে রাখবে এবং তার সঙ্গে সঙ্গে তাদের যে মাইক্রোস্কোপিক যে পার্থক্যগুলো, অর্থাৎ কলাস্থানিক যে পার্থক্যগুলো, এগুলোও কিন্তু অত্যন্ত ভালো করে পড়ে রাখবে। ওকে, এবং এর সাথে সাথে ছত্রাকের কোষপ্রাচীরের প্রধান উপাদান কি সেটা কিন্তু একটু মনে রাখবে। সুতরাং কাইটিন হলো ছত্রাকের কোষপ্রাচীরের প্রধান উপাদান। কারণ আমি প্রথমেই বলেছিলাম যে ছত্রাক বা ফাঞ্জি কিন্তু R.H. হুইটেকারের 5 কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশনে আছে। সুতরাং প্ল্যান্ট ক্লাসিফিকেশনের মধ্যে তোমরা গুপ্তবীজী উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য এবং তার সাথে সাথে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য খুব ভালো করে পড়ে রাখবে। আমরা চলে আসবো এনিম্যাল ক্লাসিফিকেশন বা প্রাণীরাজ্যের শ্রেণীবিন্যাস। দেখো, এনিম্যাল ক্লাসিফিকেশন ইজ হিউজ। এই প্রসঙ্গে একটা স্ট্র্যাটেজির কথা বলি, সেটা হলো যে প্রধানত এটা দেখা গেছে যে নন কর্ডেড অর কর্ডেড, অর্থাৎ তোমরা প্রধানত এটা দেখা গেছে যে নন কর্ডেড থেকে প্রশ্ন দিতে পারে অথবা কর্ডেড থেকে প্রশ্ন দিতে পারে, অর্থাৎ অর থাকে। ওকে, সুতরাং নন কর্ডেডের প্রত্যেকটা ফাইলাম তোমাদেরকে যদি ভালো করে পড়ো তাহলে কর্ডেডটা একটু লেস স্ট্রেস দিলেও হবে, কিন্তু যদি কর্ডেডটা ভালো করে পড়ো তাহলে নন কর্ডেডের কিছু অংশ লেস স্ট্রেস দিলেও হবে। ওকে, সুতরাং ক্লাসিফিকেশনে প্রধানত তোমাদেরকে যেটা পড়তে হবে সেটা হলো বিভিন্ন ফাইলামের বৈশিষ্ট্য এবং তাদের উদাহরণ, যেমন ফাইলাম প্রোটোজোয়া, ফাইলাম পরিফেরা, ফাইলাম নিডারিয়া, ফাইলাম টিনোফোরা, ফাইলাম প্ল্যাটিহেলমিনথিস,
ফাইলাম নিমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা এবং ফাইলাম কর্ডাটা। কর্ডাটার পরে যে লোয়ার যে সমস্ত অ্যাকচুয়ালি ক্যাটাগরিগুলো আছে, যেমন সাব ফাইলাম, তার সঙ্গে সঙ্গে ক্লাস, ওকে, সুতরাং এই বিষয়গুলো পড়তে হবে এবং স্তন্যপায়ী শ্রেণীর ইনফ্রা ক্লাস পর্যন্ত পড়তে হবে। তাহলে এই সমস্ত অংশের কোন রিজিয়ন্সগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি একটু বলার চেষ্টা করছি। তো প্রথমেই যে প্রশ্ন হবে সেটা হলো কোন পর্বের বৈশিষ্ট্য, অর্থাৎ কিছু ক্যারেক্টারের কথা বলবো, সেই সমস্ত ক্যারেক্টারগুলো কোন পর্বের বৈশিষ্ট্য সেটা লিখতে হবে। যেমন আসিলোমেটা কারা, অর্থাৎ কাদের দেহে কোনো রকম সিলোম থাকে না, এবং সিউডোসিলোমেটার উদাহরণ দাও। ওকে, রেডিয়াল সিমেট্রি কাকে বলে, মেটামিয়ার বলতে কি বোঝো, ক্যানাল সিস্টেম কাদের দেখা যায়, নিডোব্লাস্ট কোন পর্বের বৈশিষ্ট্য, সিলেন্টেরন কাকে বলে, কলোব্লাস্ট বা ল্যাশোকোষ কাদের দেখা যায়, কোমপ্লেট কোন পর্বের বৈশিষ্ট্য, নেফ্রিডিয়া এবং ফ্লেম কোষ কোন পর্বের রেচনাঙ্গ, পালমোনারি স্যাক কোন পর্বের শ্বসনতন্ত্র। ওকে, অর্গান অফ বোজানাস বলতে কি বোঝো, জল সংবহন তন্ত্র বা ওয়াটার ভাস্কুলার সিস্টেম কাদের দেখা যায়, অ্যারিস্টটল ল্যান্টার্ন কোন পর্বের বৈশিষ্ট্য এবং স্টোমোগড কাকে বলে। সুতরাং এই যে কয়েকটা শব্দের কথা বললাম, কয়েকটা টার্ম বললাম, এই টার্মগুলো কোন পর্বের বৈশিষ্ট্য এটা কিন্তু খুব ভালো করে পড়ে রাখবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন্স, নিম্নলিখিত পর্বের উদাহরণ সহ বৈশিষ্ট্য লেখো। ফাইলাম নিডারিয়া বা পর্ব নিডারিয়া, পর্ব নিমাটোডা, পর্ব আর্থ্রোপোডা এবং পর্ব মোলাস্কা। দেখো এক্ষেত্রে এরকম প্রশ্ন দিতে পারে, কোনো একটা উদাহরণ দিয়ে দিল এবং উদাহরণ দিয়ে তোমাদেরকে বলতে পারে যে এই যে উদাহরণ দেওয়া আছে এই 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 প্রাণীটি অ্যাকচুয়ালি কোন পর্বের প্রাণী, সেই পর্বের বৈশিষ্ট্য লেখো। ওকে, সুতরাং যেমন এক্ষেত্রে ধরা যেতে পারে যে আরশোলা, তাহলে পেরিপ্ল্যানেটা আমেরিকানা যে পর্বের প্রাণী সেই পর্বের বৈশিষ্ট্য লেখো। তখন তোমাকে তাহলে ফাইলাম আর্থ্রোপোডা বা ফাইলাম সন্ধিপদি পর্বের বৈশিষ্ট্য লিখতে হবে। ওকে, সুতরাং এরকম ভাবে প্রশ্ন দিতে পারে, অথবা এরকম প্রশ্ন দিতে পারে যে নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য এবং উদাহরণ দাও। সুতরাং নন কর্ডেটের যে পর্বগুলো মেনলি ইম্পর্টেন্ট হয় সেটা হলো নিডারিয়া, নিমাটোডা, আর্থ্রোপোডা, মোলাস্কা এবং একাইনোডার্মাটা। সুতরাং এই পর্বের বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে পড়ে রাখবে। নেক্সট কোয়েশ্চেন্স, কোন পর্বের অন্তর্গত প্রাণী সেগুলো লেখো। যেমন কাটল ফিশ, ডেভিল ফিশ, নেরিস, গোলকৃমি, হাইড্রা, জেলিফিশ এবং পর্তুগিজ ম্যান অফ ওয়ার ও প্লাসমোডিয়াম। দেখো তোমাদের বইতে বিভিন্ন অ্যানিমালসের হিউজ উদাহরণ দেওয়া আছে, সুতরাং এই হিউজ এক্সাম্পলস পড়তে গেলে কিন্তু অনেক সময় ভুলে যাওয়ার প্রবাবিলিটি থাকে। তাহলে যে সমস্ত পোর্শনস গুলো বা যে সমস্ত এনিমেলস গুলো অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট সেগুলো আমি বলার চেষ্টা করলাম। তো আবার বলি যে কাটল ফিশ কোন পর্বের অন্তর্গত প্রাণী, ডেভিল ফিশ কোন পর্বের অন্তর্গত প্রাণী, নেরিস কোন পর্বের অন্তর্গত প্রাণী, গোলকৃমি কোন পর্বের অন্তর্গত প্রাণী, হাইড্রা কোন পর্বের অন্তর্গত প্রাণী সেই পর্বের বৈশিষ্ট্য লেখো, জেলিফিশ কোন পর্বের অন্তর্গত প্রাণী, পর্তুগিজ ম্যান অফ ওয়ার কোন পর্বের অন্তর্গত প্রাণী এবং প্লাসমোডিয়াম কোন পর্বের অন্তর্গত প্রাণী। সুতরাং এই প্রাণীগুলির নাম দিয়ে তাদের পর্বের বৈশিষ্ট্য তোমাদেরকে বলতে হতে পারে বা লিখতে হতে পারে। ওকে, সুতরাং এই বিষয়টা কিন্তু মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন, কোন পর্বের লার্ভা। দেখো নন কর্ডেটেড ডিফারেন্ট টাইপের লার্ভা থাকে, সুতরাং কিছু ইম্পর্টেন্ট লার্ভার কথা আমি বলবো। এই সমস্ত লার্ভাগুলো কোন পর্বের সেটা অনেক সময় লিখতে দেয়। যেমন অ্যাম্ফিব্লাস্টুলা লার্ভা কোন পর্বের লার্ভা, প্ল্যানুলা লার্ভা কোন পর্বের লার্ভা, মাইক্রোফাইলেরিয়া কোন পর্বের লার্ভা, ট্রোকোফোর কোন পর্বের লার্ভা, ভেলিজার কোন পর্বের লার্ভা, বাইপিনারিয়া কোন পর্বের লার্ভা এবং র্যাবডিটিফর্ম লার্ভা কোন পর্বের বৈশিষ্ট্য। ওকে, সুতরাং এই অংশগুলো তোমরা খুব ভালো করে পড়ে রাখবে এবং তার সঙ্গে সঙ্গে ডিফারেন্ট টাইপের ফিশ এগুলো পড়ে রাখবে, যেমন সিলভার ফিশ, যেমন ক্যাট ফিশ, যেমন ডগ ফিশ, এই উদাহরণগুলো একটু পড়ে রাখবে। নেক্সট কোয়েশ্চেন, ব্যাখ্যা করো সব ভার্টিব্রাটাই কর্ডাটা কিন্তু সব কর্ডাটা ভার্টিব্রাট নয়। দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সুতরাং যখন এই প্রশ্নটা দেবে, দেখো বইতে একরকম লেখা আছে, আমি একটু সহজভাবে তোমাদের বলার চেষ্টা করি। সেটা হলো সব ভার্টিব্রাটাই কর্ডাটা কিন্তু সব কর্ডাটা ভার্টিব্রাটা নয়। তাহলে প্রথমেই তোমাদেরকে লিখতে হবে যখন এই প্রশ্নটা দেবে কিভাবে লিখবে। কর্ডাটা পর্বের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এদের জীবনের কোনো না কোনো অবস্থায় নোটোকর্ড থাকে এবং ফ্যারিঞ্জিয়াল গিল স্লিট বা গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে, পোস্ট অ্যানাল টেল বা পায়ু পরবর্তী লেজ তাদের বৈশিষ্ট্য এবং তার সঙ্গে সঙ্গে ডরসাল টিবিউলার হলো নার্ভকট বা পৃষ্ঠদেশে ফাঁপা স্নায়ুরজ্জু থাকে। তাহলে যে সমস্ত প্রাণীদের জীবনের কোনো না কোনো অবস্থাতেই নোটোকর্ড দেখা যায় তাদেরকেই আমরা বলবো যে ফাইলাম কর্ডাটা।
কিন্তু কিন্তু ভার্টিব্রাটার ক্ষেত্রে বা ফাইলাম কর্ডাটার 4টি উপপর্ব আছে। উপপর্ব হেমিকর্ডাটা, উপপর্ব ইউরোকর্ডাটা, উপপর্ব সেফালোকর্ডাটা এবং উপপর্ব ভার্টিব্রাটা। কিন্তু ভার্টিব্রাটা এই উপপর্বের ক্ষেত্রে নোটোকর্ড ভার্টিব্রাল কলামে রূপান্তরিত হয়েছে। সুতরাং উপপর্ব হেমিকর্ডাটা, ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা এদের সমগ্র জীবন ধরে নোটোকর্ড থাকে, তাই এদেরকে আমরা বলবো লোয়ার কর্ডেট। কিন্তু যারা হায়ার কর্ডেট যেমন ভার্টিব্রাটা, তাদের নোটোকর্ড নার্ভ ভার্টিব্রাল কলামে রূপান্তরিত হয়েছে বা মেরুদণ্ডে রূপান্তরিত হয়েছে, সুতরাং তারা হলো ভার্টিব্রাটা। এবং সেই কারণের জন্যই বলা যায় যে সমস্ত ভার্টিব্রাটাই কর্ডাটা, কিন্তু সব কর্ডাটা অর্থাৎ হেমিকর্ডাটা, ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা এরা কিন্তু ভার্টিব্রাটা নয়, কারণ এদের নোটোকর্ড হিসাবেই অবস্থান করে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, উপপর্ব ইউরোকর্ডাটা ও উপপর্ব সেফালোকর্ডাটার উদাহরণ সহ বৈশিষ্ট্য লেখো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সুতরাং উপপর্ব ইউরোকর্ডাটা এবং উপপর্ব সেফালোকর্ডাটার উদাহরণ সহ বৈশিষ্ট্য লেখো। নেক্সট কোয়েশ্চেন, ল্যাম্প্রে এবং হ্যাগফিশ কোন ইনফ্রা ক্লাসের অন্তর্গত? সুতরাং আবার বলি, ল্যাম্প্রে এবং হ্যাগফিশ কোন ইনফ্রা ক্লাসের অন্তর্গত? পরের প্রশ্ন, পার্থক্য লেখো আগ্নাথা এবং ন্যাথোস্টোমাটা এবং তার সাথে সাথে কন্ড্রিকথিস ও অস্ট্রিকথিস, অর্থাৎ ক্লাস বিশেষ এর আন্ডারে যে কন্ড্রিকথিস এবং অস্ট্রিকথিস আছে তাদের পার্থক্য লেখো। নেক্সট কোয়েশ্চেন, শ্রেণী স্তন্যপায়ীর উদাহরণ সহ ইনফ্রা ক্লাস পর্যন্ত বৈশিষ্ট্য লেখো। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সুতরাং এক্ষেত্রে অর্থাৎ টোটাল এনিম্যাল ক্লাসিফিকেশন থেকে 3টে প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম যে প্রশ্ন সেটা হলো সমস্ত ভার্টিব্রাটাই কর্ডাটা, কিন্তু সব কর্ডাটা ভার্টিব্রাটা নয়, ব্যাখ্যা করো। তার সাথে সাথে ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটার উদাহরণ সহ বৈশিষ্ট্য, এবং এর সঙ্গে সঙ্গে শ্রেণী স্তন্যপায়ীর উদাহরণ সহ ইনফ্রা ক্লাস পর্যন্ত বৈশিষ্ট্য লেখো। এই 3টে প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুব ভালো করে এই 3টে প্রশ্ন তোমরা পড়ে রাখবে। নেক্সট, সংজ্ঞা দাও প্রোটোথেরিয়া এবং মেটাথেরিয়া, অর্থাৎ প্রোটোথেরিয়া এবং মেটাথেরিয়া কাকে বলে? তার সাথে সাথে র্যাটিটি ও ক্যারিনেটি কারা? ক্রপ মিল্ক বলতে কি বোঝো? ওভিপিরাস এবং অ্যামনিওটা প্রাণী কারা? উদাহরণ দাও। নিওটেনি এবং পিডোজেনেসিস বলতে কি বোঝো? এক্সোলোটাল লার্ভার বিশেষ বৈশিষ্ট্য লেখো। প্ল্যাকয়েড ও টিনয়েড আঁশ কি? সুতরাং এনিম্যাল ক্লাসিফিকেশনে প্রধানত এই পোর্শনগুলো ইম্পর্টেন্ট। তাহলে আমি তোমাদের সাথে আলোচনা করলাম যে ইউনিট 1-এ অর্থাৎ এই বছর 2021 সালে তোমরা যারা ক্লাস 11-এ তোমরা যারা পরীক্ষা দেবে তাদের ইউনিট 1-এ কোন কোন অংশগুলো প্রধানত ইম্পর্টেন্ট হতে চলেছে সেই সম্বন্ধে আলোচনা করলাম। আশা করি এতে তোমাদের অনেকটাই সুবিধা হবে, কারণ ইউনিট 1 ইজ এ হিউজ একটা অংশ, বা ইউনিট 1 তোমাদের সিলেবাসের একটি অত্যন্ত বড় একটি পোর্শন। সুতরাং অনেকেই তোমরা এই ইউনিট 1 প্রিপেয়ার করতে অনেকেই তোমাদের অসুবিধা হয়। সুতরাং যে সমস্ত পোর্শনগুলো বললাম এই সমস্ত পোর্শনগুলো যদি ভালো করে করো, আশা করি তোমরা অনেক প্রশ্ন তোমরা কমন পাবে। ওকে, আবারও আমি বলে দিই যে সায়েন্সে কিন্তু সাজেশনস বলে কিছু হয় না। আমি যে অংশগুলো বললাম এগুলো কিন্তু আমার এক্সপেরিয়েন্স থেকে, দীর্ঘ শিক্ষক জীবনের অভিজ্ঞতা এবং আমি আমার এক্সামিনার জীবনের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে প্রধানত এই জায়গাগুলো থেকেই প্রশ্ন আসে, এবং সেই জন্যই কিন্তু এই প্রশ্নগুলো আমি তোমাদেরকে বললাম। এর সাথে সাথে একটা বিষয় মনে রাখবে সবসময়, সেটা হলো নিজের কনফিডেন্স হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, এবং প্রধানত দেখা গেছে যে স্টুডেন্টসদের যেটা মনে হয় যে ইম্পর্টেন্ট, সাধারণত পরীক্ষাতে সেই প্রশ্নগুলোই আসে। সুতরাং নিজের প্রতি বিশ্বাস এবং সেলফ সাজেশন, আই থিঙ্ক দ্য সেলফ সাজেশন ইজ দ্য বেস্ট সাজেশন। অর্থাৎ তুমি নিজে যে সাজেশন করবে সেই সাজেশনই কিন্তু গুরুত্বপূর্ণ। এর সাথে সাথে আরেকটা বিষয় বলবো যে প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেন্স বেশি করে ফলো করো, অর্থাৎ 2020 সালেরটা বাদ দিয়ে এর আগে প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্ন তোমরা বেশি করে ফলো করো, তাহলে কিন্তু উত্তর করতে অনেক সুবিধা হবে। এবং তারপরে যদি তোমাদের কোনো সময় থাকে তাহলে কোয়েশ্চেন্স ব্যাংকের বিভিন্ন প্রশ্ন তোমরা প্র্যাকটিস করতে পারো। তো আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে।